প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা কানেক্টিং বাংলাদেশে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সংযুক্ত হই বাংলাদেশের প্রত্যন্ত এলাকায়, সংযুক্ত হই বাংলাদেশের মায়েদের সঙ্গে, বাংলাদেশের মেয়েদের সঙ্গে, বাংলাদেশের শক্তির সঙ্গে। তাদের নানা রকমের সমস্যা থাকে, সবসময় যে সমস্যা নিয়ে কথা বলি তা নয়, অনেক সম্ভাবনার কথা ওনারা বলেন, আমাদেরকে অনেক সময় এগিয়ে যাবার সাহস দেন। সেটি কানেক্টিং বাংলাদেশ। এবং এই অনুষ্ঠানে নিশ্চয়ই কোনো না কোনো বিষয় থাকে। নারী স্বাস্থ্য নিয়ে আলোচনা করি এবং সেই আলোচনার ছলে আরও অনেক অনেক কিছু বেরিয়ে আসে। কখনো কৃষি নিয়ে আলোচনা করি, কখনো তথ্য প্রযুক্তি নিয়ে আলোচনা করি, নানান ইস্যু। আমরা আজকে নারী স্বাস্থ্যের বিষয়টি রাখছি। আছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার 14 নম্বর ফরিদগঞ্জ ইউনিয়নের দক্ষিণ চর বড়ালী গ্রামের মায়েরা, যারা সরাসরি এই মুহূর্তে আমার সঙ্গে কথা বলতে পারবেন, যাদের সাথে আমি সরাসরি কথা বলতে পারবো। ডক্টর বেনজির হক আছেন, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসা সেবা দেন। আর আমাদের সঙ্গে নাজমা আক্তার আছেন। নাজমা আপা আমাকে সহযোগিতা করছেন আজকে, তিনি পেশায় শিক্ষক, কিন্তু আজকে সাংবাদিকতার একটু ছিটেফোঁটা করছেন আর কি। নাজমা আপা কেমন আছেন? জি ভালো আছি আপা, ভালো আছেন আপনি? হ্যাঁ, কেমন লাগছে যে মাইকটা হাতে নিছেন আমার মতো করে? নতুন এক অভিজ্ঞতা। মাইকটা এরকম করে নিয়ে কথা বলার সময় কেমন লাগে? একটু জোর লাগে নাকি? মনে হয় না সব কথা বলি, সব অনিয়মের কথা বলি, অন্যায়ের কথা বলি, তাই না? হ্যাঁ, মানে মাইক হাতে পেলে সবাই সাংবাদিক হয়ে যায় আর কি। বাহ বাবা, একটু সাংবাদিক হন তো দেখি, যে নাজমা আক্তার, আপনার নামটা এটিএন নিউজ এরকম করে একটু বলেন শুনি। আমি নাজমা আক্তার, এটিএন নিউজের কানেক্টিং বাংলাদেশের আজকের উপস্থাপিকা। বাহ, এক্সেলেন্ট, খুব সুন্দর, খুব সুন্দর। আমাদের উপস্থাপিকা নাজমা আক্তার, কানেক্টিং বাংলাদেশের। আজকে প্রথমে কাকে উপস্থাপন করবেন? আজকে আপা প্রথমে কথা বলবে সালেহা বেগম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? জি আপা, ভালো আছি। ভালো আছেন নি? হ্যাঁ। কি সমস্যা নিয়ে বেনজির হকের সঙ্গে কথা বলবেন? আমার সমস্যা আপা, আমার বুকের সমস্যা, বুক ব্যথা। আচ্ছা 1 কেজি ওজন লই আমি 2 মিনিট হাঁটতে পারি না, একাল পানি উঠে যায়। আচ্ছা। আর আমি মাসের মিশনের আগে 4-5 দিন আগে মিস হয়ে যায়, কিংবা 7-8 দিন আগে মিস হয়ে যায়। বয়স কত? 35। বাচ্চা কয়জন? 4 জন। 4 জন বাচ্চা। ছোট বাচ্চার বয়স কত? ছোট বাচ্চার বয়স 4 বছর। আবার এই হাঁটুর গিরার ভিতরে কামায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। সব সময় মাথা ব্যথা থাকে, হাত পা জ্বালাপোড়া করে। ঠিক আছে, আপনার সমস্যা আমরা শুনলাম। এখানে আমি যে ইম্পর্টেন্ট পয়েন্টটা পেয়েছি সেটা হচ্ছে তার পিরিয়ডটা 4-5 দিন আগে হয়ে যাচ্ছে। এখন পিরিয়ডে যে ব্লাড যায় সেটা কি বেশি না কম? বেশি যায় না। আচ্ছা, তাহলে এখন যদি পিরিয়ডে বেশি ব্লাড যেত, মাসিকের সময় বেশি রক্ত যেত, আমি তাকে বলতে পারতাম যে তার রক্তশূন্যতা। তার শারীরিক অবস্থা এখান থেকে যা বুঝতে পারছি তত খারাপ না, মোটামুটি স্বাস্থ্য ভালো আছে। তো আপনার যে কিছু কাজ করলেই বা একটু ভারী ওজন নিলেই বুকে ব্যথা হচ্ছে, আপনি সেজন্য একজন কার্ডিওলজিস্টকে দেখান বা মেডিসিনের কোনো ডক্টরকে দেখান। হ্যাঁ, আর আরেকটা প্রবলেমের কথা বলেছেন, 4 দিন বা 5 দিন আগে আপনার মাসিকটা হয়। ডেটের 7 দিন আগে কিংবা পরে যদি মাসিক হয় সেটাকে আমরা নর্মাল ধরে নিই। ঠিক আছে আপা, তেমন কিন্তু কিছু নাই। তারপরে কে নাজমা আপা? ধন্যবাদ আপা। এরপরে কথা বলবেন লিপি আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপা? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, লিপি আপা আজকে কি বলবেন ডাক্তারের সঙ্গে? আপা, আমার একটা জটিল সমস্যা। আচ্ছা। এই সমস্যা প্রায় 13 বছরের। আচ্ছা। আমার 2টা টুইন বেবি হয়েছিল। টুইন বেবি হওয়ার পরে আমার মাসিকটাও নিয়মিত আর কি, প্রতি মাসে মাসিক হইতাম না। পরে আমি বিভিন্ন গাইনি ডাক্তার দেখাইছি, দেখানোর পরে ওনারা সবসময় আমাকে ফিল দিতেন আর কি। ফিল খাইয়ে আমি মাসিকটাকে নিয়ন্ত্রণে রাখতাম। ফিল খাওয়া অবধি 22টা ফিল যখন চলে তখন মানে ব্লাড যায় না, ভালো থাকি। তারপরে অফ দিলে আবার 3 দিন বা 5 দিন যায়, তারপরে আবার 5 দিনের পর থেকে আবার শুরু করি। এভাবে আজকে 13 বছর চলতেছে। পরে আমি ঢাকা প্রফেসর সাইবা ম্যাডামকে দেখাইছি, উনি এখন আমাকে লাইনেস দিছে। এখন লাইনেস খাইতেছি নিয়মিত। 22টা বড়ি থাকে, 22টা খাওয়ার পরে 3 দিন আবার অফ থাকে, ওই 3 দিনে ব্লিডিং হয়। কিন্তু লাইনেস বা ফিল যদি না খাই, প্রতিদিনই ব্লিডিং হইতে থাকে, এটা কোনো নিয়ন্ত্রণে থাকে না। আচ্ছা, আপনার বয়সটা? বয়স 33 চলতেছে।
আমি আর প্রাইমারি হচ্ছে- স্কুল টিচার। বাচ্চার বয়স কত? 19 বছর বয়সে হয়েছে ওরা। আচ্ছা 19 বছর বয়সে। জি আচ্ছা। জি। আচ্ছা, এখন আপনি যে সমস্যাটার কথা বললেন যে আপনার পিলটা না খেলে মাসে মাসে প্রতিদিনই ব্লাড যায়, তাই জি, তো? জি, জি। তাহলে সেই ক্ষেত্রে তো আপনাকে একটা আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে জরায়ুতে কোনো সমস্যা আছে নাকি। আলট্রাসোনোগ্রাম অনেক করানো হয়েছে। তারপর আরো গাইনি অনেক বড় বড় হরমোনের টেস্ট পরীক্ষা, করানো হ্যাঁ, হয়েছে। হ্যাঁ। ওনারা একটাই বলছে যে এখন এত তাড়াতাড়ি জরায়ু অপারেশন করা যাবে না। হ্যাঁ, এটাকে জরায়ু অপারেশন করা যাবে না, কিন্তু আপনার বয়স তো 33, আপনি আর বাচ্চা নেবেন না? জি না। আর কি নেবেন? জি না। আচ্ছা, মাসিকের সময় যে রক্ত বেশি যায় সেটা এক সমস্যা, আর সারা মাস ধরে অল্প অল্প ফোঁটা ফোঁটা রক্ত যায় সেটা আরেক আরেক সমস্যা। সমস্যা, জি। ঠিক আছে, এখন আপনার যেটা দরকার ছিল ভালো জায়গায় একটা আল্ট্রাসোনোগ্রাফি করা, এবং কিছু হরমোন টেস্ট আছে আমাদের শরীরে যেই হরমোনগুলো মাসিকটাকে নিয়ন্ত্রণ করে, সেই হরমোনগুলো পরীক্ষা করে দেখতে হবে কোনোটায় বেশি কিংবা কম আছে নাকি। ঠিক আছে, আপনার এই সমস্যাটাকে বলা হয় অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, মানে হচ্ছে জরায়ু থেকে অ্যাবনর্মাল ব্লিডিং হচ্ছে। ব্লিডিংয়ের কারণই হচ্ছে জরায়ুতে হয়তো কোনো টিউমার থাকবে, অথবা ইনফেকশন থাকবে, অথবা হরমোনে ইমব্যালেন্স থাকবে, অথবা আপনার থাইরয়েডের সমস্যা আছে, জরায়ুর মুখে সমস্যা আছে। আপনাকে ভালোভাবে স্ক্রিন করতে হবে। ডাক্তার সাহেবা ম্যাডাম আমাকে বলছে লাইনেসটা 5 বছর কন্টিনিউ করার জন্য। হ্যাঁ, লাইনেজ কন্টিনিউ করবেন, কিংবা লাইনেজের মতো আরও লো ডোজ পিল আছে। লাইনেজ তো একটু বেশি স্ট্রোজেন দেওয়া পিল, তা আপনি আরও লো ডোজ কিছু পিল আছে 4th জেনারেশনের, বিভিন্ন নামে পাওয়া যায়, ডেজোলন, এলেজা। হ্যাঁ, তো এইগুলা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার লাইনেজ রিলেটেড কমপ্লিকেশনগুলো কম হবে। আর লাইনেজের একটা নিয়ম হচ্ছে 22টা পিল আপনি খাচ্ছেন, তার মধ্যে একটা ভুল হলেই কিন্তু আপনার পরের দিন একটু ব্লাড যেতে পারে। না, তো আপনি আবার সেটা ভুল দেখে করিনি আমি, ভুল তো করেন নিয়মিতভাবে না, খাই, কিন্তু জি। ভুল করলে কিন্তু ব্লাড যাবে, আর সেটা দেখে আবার আপনি মনে করছেন যে মাস ভরেই হয়তো ব্লাড যায়, তাই না? তো আপনাকে যেটা করতে হবে, একটু ভালো ডক্টরের কাছেও আসছেন অলরেডি, আবারও আসেন, ভালোভাবে আবার স্ক্রিন যাব করেন। ম্যাডামের কাছে, আবার যাব বন্ধে। এই তো স্ক্রিন করেন আপনি যে কোথায় প্রবলেম, আর ওনার ট্রিটমেন্ট তো আলটিমেটলি চলছে, এবং এটাই তো ট্রিটমেন্ট আপনার। এটা নিয়ে আসলে আপনার 13 বছরের সমস্যা কি এটা আমরা বুঝলাম না। আপনি কি যায়। চান যে আপনি ওষুধ খাওয়াটা বন্ধ করে দিবেন কিন্তু আর আর কোনো Blood যাবে মানে না। ইয়ে হবে না? সেটাই আমি চাচ্ছি আর কি। ওষুধ আমি ফিলটা খাওয়া বন্ধ করে দিব, আমি স্বাভাবিক নিয়মে পিরিয়ড হব, সেটা আমি চাচ্ছিলাম। কিছু তো খেতে হবে, জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা নেবেন না আপনি, বাচ্চা যেহেতু চাচ্ছেন না। আমার হাজবেন্ড নাই, মারা গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও ওনার প্রবলেমটা আসলে এতক্ষণে বুঝলাম। ও, আচ্ছা, ওনার হাজবেন্ড নেই, উনি পিল খেতে চাচ্ছে না। আচ্ছা আচ্ছা। এই পিলগুলো ছাড়া অন্য কোনো ওষুধ খেয়ে দেখেছেন কখনো? অন্য ওষুধও খেয়ে দেখেছি, ব্লিডিং বন্ধ হওয়ার ওষুধ খেয়ে দেখেছি, তারপরে আবার দেখেছেন। লাইন বা বড়ি জাতীয় মানে এই আচ্ছা, বুঝতে জাতীয় পেরেছি। ওষুধ খেয়ে আপনি দেখেছি। বিভিন্ন রকমের ট্যাবলেট অলরেডি খাওয়া হয়ে গেছে, হয়ে কিন্তু গেছে, আপনার জি, দেখা 13 যায় মাস বছর ভরে অনেক ওষুধ খেয়েছি। খেয়েছেন। আপনি একবারও কি ডিএনসি করেছেন, জরায়ু DNC পরিষ্কার করা, 2 বার করানো হয়েছে ব্লিডিং এর জন্য? ব্লিডিং এর জন্য, জি। তাহলে আপনি ব্লাডের যে রক্ত জমাট বাঁধে না কোন কারণে, এই জাতীয় কোনো পরীক্ষা করেছেন? হ্যাঁ, করানো হয়েছে। আচ্ছা, আমার মনে হয় যে ওনার আসলে ব্লাড তো জমতে হবে, কোয়াগুলেশন হতে হবে, তারপরে না ব্লিডিং বন্ধ হবে। আমার মনে হয় হেমাটোলজিক্যাল কিছু টেস্ট লাগবে। আচ্ছা, হ্যাঁ, তো আসতেছেন, ঠিক আছে, একজন বললেন একজন প্রফেসরের কাছে আসেন, ওনার কাছে আপনি আরো ভালো মতো এই ব্যাপারটা একটু ডিসকাস করেন। অথবা যে, আপনি যদি চান হ্যাঁ, আমরা এই অনুষ্ঠানের শেষে আমরা বেনজির আপার নাম্বারটাও দিয়ে দিব ওনার আচ্ছা, আমি ম্যাডামের হাসপাতালে। কাছে একটু যেতে চাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ম্যাডামের নাম্বার আমরা দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তখন আমি একটু ডিটেইলস দেখবো আপনার আসলে কেন এরকম ব্লিডিং হচ্ছে। হ্যাঁ, দূর থেকে তো বলা যায় না। ওকে, ঠিক আছে। আচ্ছা, Okay, আপা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এবার কথা বলবেন শারমিন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শারমিন, কি ভালো খবর? আছেন নি? হুম। আমার খুব বেড়াত যায়, বয়স 24। 24 বছর। বাচ্চা আছে? জি, একজন, একজন। বাচ্চার বয়স কত? 3 বছর। আর সাইডকারি হয়েছে তো, তাই এই জায়গায় শিনশিনা ব্যথা করে। ও আচ্ছা, সিলেট সিজারিয়ান। হ্যাঁ, সাইড কেটে ব্যথা হয়েছে, করে। মানে ডেলিভারির সময় এপিসিওটমি লেগেছে, ও নিচে আচ্ছা, একটু কাটা একটু লেগেছে। স্টিচ সব সময় শরীর ব্যথা থাকে, হাতে পায়ে দিয়ে খাই উঠে। প্রথমে আমি যে কথাটা বলবো, মেয়েদের যে সাইকেলটা 28 দিনের সাইকেল, তো 7 দিন আগে কিংবা 7 দিন পরে হতে পারে, সো 21 থেকে 35 দিন, মানে 21 দিনের মধ্যে পিরিয়ড হলেও নর্মাল, আবার 35 দিনের পরে হলেও বা আগে হলেও কিন্তু সেটা নর্মাল। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে গিয়ে ব্লাড বেশি যায়, এখন সেটা কি পরিমাণ বেশি না দিন বেশি? বেশি, অনেক অনেক বেশি যায়। আপনি কি জন্ম নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেন? না। তা আপনি একটু পিল খেয়ে দেখেন, আপনার একটা বাচ্চা আছে তাই তো? জি। তো
তো উনি যেটা করতে পারে, জন্ম নিয়ন্ত্রণের পিলগুলো আছে যে আগের জন যেটা খাচ্ছিল, ওই পিলগুলো খেলে কিন্তু ব্লাড কম যাবে। জি। আপনি ওই 1 মাস করে তো পিল, 1 মাস পুরোটা খাবেন, খাওয়ার পরে যখন ছেড়ে দিবেন 2 দিন বা 3 দিন ব্লাড যাবে। আর আর স্বাভাবিক কিছু নিয়মকানুন আছে, যেটা হচ্ছে আপনি খাবারটা ভালো খাবেন, ভিটামিন সি সমৃদ্ধ খাবার, টক ফল পাওয়া যায় না, পেয়ারা, তারপরে হচ্ছে আমড়া, জাম্বুরা, এইসব ফল খেলে কিন্তু শরীরে রক্তও বাড়ে, আবার রক্ত জমাট বাঁধার ক্ষমতাটা বেড়ে যায়। ঠিক আছে? তো এই খাবারগুলো প্রতিদিন, অনেকেই টক খাবার খেতে চান না, মনে করে বেশি টক রক্ত পানি হয়ে যাবে, তো রক্ত, এই খাবারগুলো খেলে রক্ত কিন্তু জমাট বাঁধে। তো আমাদের যে মাসিকের সময় জরায়ু থেকে রক্ত বের হচ্ছে, ও একটা অ্যামাউন্ট আছে, 80 ml এর মতো ব্লাড যাবে, 80 থেকে 100 ml, এর বেশি কিন্তু যাওয়া উচিত না। তা আমরা যদি খাবারটা ঠিক মতো খাই, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, জরায়ুতে কোনো ইনফেকশন না হয়, তাহলে সেটা 80 থেকে 100 ml থাকে। আপনার একটু বেশি যাচ্ছে, আপনি পিল খেয়ে দেখেন 3 মাস, যদি পিল খাওয়ার পরেও ব্লাড বেশি যায়, আপনি একটা আলট্রাসোনোগ্রাম করবেন। ঠিক আছে? রেজোলন নামে একটা পিল পাওয়া যায়, সেটা খেতে পারেন আপনি। ঠিক আছে। ঠিক আছে? আসসালাম। তারপরে কে? তারপরে আছে পারুল বেগম। আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, কেমন আছেন পারুল আপা? ভালোই আছি। ভালোই আছি। তাহলে ডাক্তারের কাছে কেন আসছেন? বয়স কত বলার জন্য আপা? ভাবি গল্প করার জন্য, আড্ডা মারার জন্য না? আচ্ছা ঠিক আছে, শুনি আমরা আড্ডা। বয়স 40। 40 হয়েছে। জি। পারুল আপার বাচ্চা কাচ্চা কয়টা? 3টা। 3টা। সবাই বড় হয়ে গেছে তো না? জি। আচ্ছা, সবচেয়ে ছোট বাচ্চাটার বয়স কত এখন? ছোট বাচ্চার বয়স 16। ও বাবা, কি করে? বাচ্চায় পড়ালেখা এতদিন করছে, অনার করে নন, কাজকর্ম করে একটু। কাজকর্ম করে। বাচ্চার বাপে কি করে? হের বাপও কৃষিকাজ করে। কৃষি কাজ করে। জি। আর কি মানে 3টা বাচ্চা মানে কি 3 ছেলে নাকি? না, 2 ছেলে 1 মেয়ে। 1 মেয়ে। মেয়ে কি বিয়ে দিয়ে দিছেন? মেয়ের বিয়ে দেয় না, মেয়ের বানই রয়েছে, ছেলে বিদেশ আইলে। ও আচ্ছা আচ্ছা, মেয়ের বিয়ে টিয়ে ঠিক কর। মেয়ের পড়াইছেন তো নাকি? যে এই পর্যন্ত পড়াইছি। 8 পর্যন্ত পড়ছে। জি। আচ্ছা, কোন দেশে? উমান। ওমানে। জি। আচ্ছা, ওমান থেকে আসলে পরে বিয়ে হবে। যে আচ্ছা, এখন পারুল আপার কি সমস্যাটা শুনি। আমার সমস্যা, আমার আমি উডানটার সমস্যা, আর তলের ব্যথা ওইথাহে, শক্ত ওইথাহে, কি ব্যথার লাই আর লুটতে মারি না। মাসিক ঠিক মতো হয়? যে আচ্ছা, এই যে তলপেটে ব্যথা, কতদিন ধরে ব্যথা? ব্যথা যায় 1-1.5 বছর বড়িয়ে 1-1.5 বছর। প্রস্রাবের সমস্যা আছে? আছে। ব্যথা করে, কিংবা ঘন ঘন হয়, কিংবা একটু পড়ে যায় যেতে যেতে, এরকম হয়? হ্যাঁ, যে এরকম হয়। তাহলে তো সে নিজেই ডায়াগনোসিস হয়েই গেল মা। আপনার তো প্রস্রাবে ইনফেকশন তাহলে, বা প্রস্রাবের সমস্যা। সবগুলো বাচ্চা কি নর্মাল ডেলিভারি হয়েছে? যে নরমালি বাড়িতে? ডেলিভারি হয়েছে। কথা শুনে মনে হচ্ছে প্রোলাপস। আচ্ছা। প্রোলাপস যেটা যাদের নাকি এরকম ঘন ঘন বাচ্চা হয়, কিংবা কম দিনের গ্যাপে বাচ্চা হয়, কিংবা হচ্ছে গিয়ে বাড়িতে একটু সময় নিয়ে ডেলিভারিটা হয়, তাদের এই 40-45-এর দিকে আস্তে আস্তে জরায়ুটা নিচের দিকে নেমে আসে। আর জরায়ু নিচে নেমে আসলে জরায়ুর ঠিক সামনেই থাকে ব্লাডার, প্রস্রাবের থলি, সেও কিছুটা নেমে আসে। তখন কি হয়, জরায়ুটাকে ধরে রাখার জন্য আশেপাশে যে লিগামেন্টগুলো থাকে, ওগুলা খুব মানে কাজ করতে হয় ওগুলার, তখন এরকম ব্যথা হয়। এটাকে ড্র্যাগিং পেইন বলে। তো আপনি যেটা করবেন, ভারী কাজ করা যাবে না, হাঁচি কাশি জোরে, মানে পেটের উপরে জোরে কিছু করা যাবে না। হ্যাঁ, যে কাশি হলে বেশি দিন রাখা যাবে না। তারপর পায়খানাটা শক্ত করা যাবে না। ঠিক আছে? পায়খানা শক্ত হলেই তো আপনি পেটে চাপ দিবেন, তখনই কিন্তু এই তলপেটে ব্যথাটা বেশি হবে। বুঝতে পারছেন? যে আচ্ছা, আর প্রস্রাবের জন্য যেটা বললাম, প্রস্রাবটা প্রস্রাব যেহেতু যেতে যেতেই হয়ে যায়, আপনি প্রস্রাব ধরার আগেই খালি করে ফেলবেন। ঠিক আছে? যে আচ্ছা, তাহলে তো ওনার তো আসলে কোনো চিকিৎসা নেই। কোনো চিকিৎসা নাই। আপনার সাথে শুধু কাউন্সেলিং, মানে ওষুধ লাগবে না। ওষুধ লাগবে না। ভারী কাজ একদমই করা যাবে না। তাহলে ওই যেটা যে জরায়ু নিচে নামছে যেটা মনে হয়, যেটা একটু একটু ব্যথা করে, ওইটা আবারও আরেকটু একেবারে বেশি নিচে নেমে যাবে। বেশি ঠিক নিচে আছে? নেমে যাবে, বেশি ব্যথা করবে, তখন কিন্তু অপারেশন লাগবে। এই জন্য এখন বেশি বেশি করে পানি খাবেন। প্রস্রাবটার প্রেশারটা হওয়ার আগেই প্রস্রাব করে আসবেন। গ্যাস্ট্রিকের একটা ওষুধ খেতে পারেন, র্যাবিমেক্স 20 মিলিগ্রাম, সকালে একটু একটা, লিখে রাতে নিবেন। একটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ নাজমা আপা। হ্যাঁ আপা, এবার কথা বলবে হাফসা আপা। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম আমি
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ম্যাডাম। বাবা কি সুন্দর। কতদিন ধরে কাজ করেন? 3 বছর ম্যাডাম। 3 বছর। ও, এই প্রথম চাকরি না? জি ম্যাডাম। আচ্ছা, আপনি কি খালি আপনার কথা বলবেন নাকি আপনি 3 বছর ধরে কাজ করতে গিয়ে যে না ম্যাডাম, আমার বড় আপুর একটা সমস্যা, এর থাইরয়েডের রোগ ছিল, ওটা গলাতে ঢাকা নিয়ে একটা অপারেশন করা হয়েছে 1 বছর আগে। এখন উনি কনসিভ করছে আজকে 8 মাস, আর 2 মাস পরে আর কি ওনার ডেলিভারি। এখন ডেলিভারি, বড় 2টা মেয়ে আছে, 2 মেয়ে মনে করেন নর্মালি হইতে যায় জরায়ুতে সমস্যা, মানে 3 ভাগের 2 ভাগে নাকি ছিঁড়ে গেছে। এখন যে তৃতীয় বাচ্চা যে হবে, এখন ম্যাডাম আমি বলতে চাচ্ছি যে নর্মালি নিলে ভালো হবে নাকি সিজার নিলে ভালো হবে, এই জন্য একটু আপার কাছে জানতে চাইতেছি। আচ্ছা, পরামর্শ নেওয়ার জি। জন্য। হ্যাঁ। আচ্ছা, এখন যেটা বলবো, থাইরয়েডের সাথে কিন্তু ডেলিভারির কোনো রিলেশন নাই, ঠিক আছে? জি। থাইরয়েডের নিশ্চয়ই এখন তার থাইরয়েড হরমোন লেভেলটা শরীরে নর্মাল, নাহলে তো প্রেগন্যান্সি হতো না। জি। আগের 2টা বাচ্চা বাড়িতে হয়েছে নাকি হসপিটালে হয়েছে? হসপিটাল হয়েছে নর্মালি ম্যাডাম। হসপিটালে যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে তো ছিঁড়ে যাওয়ার কথা না বাবা। ম্যাডাম এখন একটা আলটা করেই দেখা গেছে আর কি যে 2 ভাগে ছিঁড়া আর 1 ভাগে আর কি আছে। এখন এই জন্য বলছি নর্মালি নিলে ভালো হবে। না না, 2 ভাগ আলট্রাসোনোগ্রাফিতে তো এরকম রিপোর্ট কখনো আসে না, হয়তো একটু ভুল হয়েছে। আপনারা একটু ভালো একজন ডক্টরের সাথে যোগাযোগ করেন। জরায়ুর 2 ভাগ ছিঁড়া হতে পারে না, তো হয়তো ডেলিভারি হতে গিয়ে একটু ডিফিকাল্ট লেবার ছিল, হয়তো কাটা লেগেছে, অথবা ভিতরেও হয়তো একটু ডেলিভারি হতে গিয়ে ছিঁড়ে গিয়েছিল, কিন্তু সেটা রিপেয়ার করা হয়েছে, ঠিক আছে? যার আগের 2টা বাচ্চা নর্মাল হয়েছে, তার 3rd বাচ্চা আমরা সব সময় চেষ্টা করি নর্মাল ডেলিভারির জন্য, যদি না কোনো কমপ্লিকেশন থাকে মা কিংবা বাচ্চার। ডক্টর দেখায় তো? জি জি। হ্যাঁ, ডক্টর তো দেখায়। ডেলিভারির সময় তার পরামর্শ মতো হসপিটালে ভর্তি করবেন, তখন ডিসিশন নেওয়া হবে ওর জন্য কি নর্মাল ডেলিভারিটা ঠিক নাকি না। কারণ অনেক সময় দেখা যায় যে পেরিনিয়াল টিয়ার হয়, মানে কি ওই যে ডেলিভারির জায়গা এবং নিচে যে পায়খানার রাস্তাটা, 2টার মাঝখানের যে স্পেসটা, ওইটা অনেক সময় বেশি ছিঁড়ে যায়। এইটা ম্যাডাম, এটাই সমস্যা, এটাই ছিল ম্যাডাম। 2 মানে complete। জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাকে বলে কমপ্লিট পেরিনিয়াল টিয়ার, মানে পেরিনিয়াল টিয়ার হয়ে গেছে। তো পেরিনিয়াল টিয়ার যদি হয়ে যায়, আমরা একটু গেস করি যে 3rd বেবিটা হওয়ার সময় আবার সেম জিনিসটা হবে। পেরিনিয়াল টিয়ার হলে কিন্তু পেশেন্টের যে কমপ্লেইনটা হয় যে পায়খানাটা সে ধরে রাখতে পারে না, নিজে নিজে বের হতে থাকে। তো ওই ধরনের রিপেয়ারগুলোতে আমরা কিন্তু 3rd টাইম বা এরপরের প্রেগন্যান্সিতে সিজারিয়ান সেকশনে যাই। সারা জীবন কি এটার জন্য ভুগতে হয় কিনা? মানে না, এখন ও তো রিপেয়ার করেছে, ও তো পেরিনিয়াল এবং টিয়ার ছিল, মানে রিপেয়ারেবল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা রিপেয়ারেবল। ওটা রিপেয়ার হয়েছে, না হলে তো প্রেগন্যান্সি হতো না। আচ্ছা, রিপেয়ার করেছে হসপিটালে, আর প্রেগন্যান্সি 3rd টাইম হয়েছে, এবং ওরা বললো কি যে এরপরে নর্মাল ডেলিভারি হওয়াটা ঠিক হবে না, তাই তো? না ম্যাডাম, আমি বলতে যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে ভালো হবে, তাহলে পরবর্তীতে এটা নাকি যদি ছিঁড়া থাকে তাহলে ওরা ওইটা রিফারিং করে দিবে, সেলাই করে দিবে, ওটা আরো ভালো হবে, সিজার থেকে নর্মালি ভালো হবে বলতেছে। আচ্ছা, বুঝতে পেরেছি। ওনারা তার মানে ওনারা নরমাল চাচ্ছেন। প্রথম থেকে বলাটাই ঠিক হয়নি, ওর কিন্তু রিপেয়ার হয় নাই। আচ্ছা, ওর পেরিনিয়াল টিয়ারটা 2nd ডিগ্রি আছে। আচ্ছা, মানে এখনো একেবারে পুরোটা ঠিক হয় নাই। ও স্টুলটাকে ধরে রাখতে পারে, কিন্তু 3rd টাইম ডেলিভারি করানোর পর ওরা রিপেয়ার করে দিবে, এই কথাটা বলেছে। জি ম্যাডাম। হ্যাঁ, তো ডেলিভারি করায় ফেলেন। 3rd টাইম ডেলিভারি এখন তো খুব ইজি হবে, স্পেস বড় আছে, বুঝতে পেরেছো? এখন ডেলিভারিটা নর্মাল হবে হসপিটালে, তারপর ওরা একেবারে রিপেয়ার করে দিবে, এটা ভালো তো। আর ম্যাডাম আরেকটা প্রশ্ন ছিল, নবদম্পতি যাদের একটা বাচ্চা আছে পুরুষ, তারা কোনো স্থায়ীভাবে পদ্ধতি মানে তার ওয়াইফকে কিছু খাইতে রাজি না, তো এখন উনি কন্ডম ব্যবহার করা ছাড়া অন্য কোনো পদ্ধতি স্থায়ীভাবে আছে কিনা, এটা 3 বছর 5 বছর মেয়াদি পুরুষের কোনো স্থায়ী পদ্ধতি আছে কিনা, এটা আর কি আমার কাছে জিজ্ঞেস করতে আসে। আচ্ছা আচ্ছা, এটা আপনাদের ট্রেনিং এর মধ্যে, আপনারা যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকেই তো আপনাদের না, জি মানে ট্রেনিং ওখান থেকে না? জি। ও আপনাদের ট্রেনিং এর সময় তো এই নানান রকমের পদ্ধতি নিয়ে আপনাদের ট্রেনিং হয়, জি। তো মনে হয় সেখান থেকে আমার মনে হয় বেনজির আপা বলতে পারবেন যে পুরুষের জন্য আর কোনো। পুরুষের জন্য কিন্তু পার্মানেন্ট, ওদের কোনো টেম্পোরারি ম্যানেজমেন্ট নাই। হ্যাঁ, পুরুষের হচ্ছে অনলি আমরা ভ্যাসেক্টমি করি। ম্যাডাম যদি 1 বছর বা একটা বাচ্চা হয়, বয়স যদি মার বয়স 18-20 বছর, নতুন নবদম্পতি, এখন যদি খাবার বড়ি খায় কিংবা মেয়াদি ইনজেকশন গুলা নেয়, তাহলে কোনো সমস্যা হবে কিনা, পরবর্তী কোনো কনসিভ করাতে কোনো সমস্যা হবে কিনা? আচ্ছা, 1 বছর তো বাচ্চার বয়স না, বাচ্চার বয়স না, বাচ্চা নতুন মনে করেন জন্ম হয়েছে মাত্র 1 মাস 1.5 মাস, এখন কোনো পদ্ধতি নিতে হবে? না না, 6 মাস পর্যন্ত তো কোনো পদ্ধতি নিতে হয় না। বাচ্চা যখন মায়ের দুধটাই খায়, তখন কিন্তু 6 মাস পর্যন্ত জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা না নিলেও চলে। আর তারপরেও যদি মনে করে যে না রিস্কি হয়ে যায়, তাহলে ওই যে মিনিকন, ব্রেডিকন নামে কিছু পিল পাওয়া যায়, এগুলো খেলে বুকের দুধও কমবে না, আবার জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থাও হবে। এটা 6 থেকে 8 মাস, এর বেশি খাওয়া যাবে না।
ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে কে? আচ্ছা আপা? আপা, এবার কথা বলবে কুলসুমা বেগম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি ভালো, ভালো আছেন? হ্যাঁ, এই তো। আমি 4-5 মাস পর পর মিন্স হইতাম। আচ্ছা। হইলে আমার অনেক ব্লিডিং হইতো, মানে আচ্ছা। শোয়ার থেকে উঠতে পারতাম না। হ্যাঁ হ্যাঁ। পরে এখন 3টা বাচ্চা হয়েছে সিজারে, হওয়ার পরে এখন মানে আজকে 9 মাস মিন্স হই না। ছোট বাচ্চার বয়স কত? এখন 9 মাস চলতেছে। বাচ্চা বুকের দুধ খায়? জি খায়। আচ্ছা। বাচ্চা বুকের দুধ খেলে তো পিরিয়ড নাও হতে পারে। প্রথম 2টা বাচ্চা হয়েছে যে 45 দিন পরে আমি হয়েছি। হ্যাঁ, সব সময় তো একরকম থাকে না। এই বাচ্চা হয়তো বেশি পুষ্টি পাচ্ছে, ঠিক আছে? পিরিয়ড বাচ্চা হওয়ার পরে অনেক সময় 6 মাস 9 মাস কিংবা 1 থেকে 2 বছর পর্যন্ত মাসিক বন্ধ না, থাকতে আমি পারে। আবার মানে 3 নম্বর বাচ্চা মানে ছোট বাচ্চার সময় লাজেশন হয়েছে। এখন ওটার থেকে কোনো সমস্যা হয়েছে? না ও, না, আচ্ছা। লাইগেশনে তো আর যাই হোক মাসিক বন্ধ হবে না, বরং ব্লিডিং এর সমস্যা হয়। মানসিক যখন হয় তখন একটু হয়তো বেশি যায় বা ফোঁটা ফোঁটা ব্লাড যায়, সেটা অনেক পরে, বয়স 40-45 হলে। এখন হবে না, বুঝতে পারছেন? 5-6 মাস পর পর হইতাম যে অনেক যাইতো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। মানে আমি শোয়ার থেকে উঠতে পারতাম না। তো এখন যে আচ্ছা। হই না, এখন আবার এক টেনশনে পড়ে গেছি না। যে আবার শুরু হলে 4-5 মাস, 4-5 অনেক দিন না চলে যায় নাকি? জি জি, 14-15 দিন এমন হয়। না, ওইটার সাথে এটা সম্পর্ক নাই। মাসিকটা অনেকেরই বন্ধ থাকে 3 মাস 4 মাস করে, সেটা হচ্ছে গিয়ে সেটা আরেক সমস্যা। তা আপনার তো এখন 9 মাস ধরে হয় না। যদি হয় আপনি একটু ডক্টরের সাথে যোগাযোগ করবেন। এই আলাপ করলে ওরা আমার ইনজেকশন দেয়, মানে খাওয়ার জন্য। এখন আর ইনজেকশন দিবে না, না, এখন তো আপনার লাইগেশন হয়ে গেছে। জি। আপনার শরীরে নিশ্চয়ই কিছু অ্যান্ড্রোজেন জাতীয় কিছু হরমোন আছে, ওগুলো বেশি, যার কারণে আপনার মাসিকে গন্ডগোল। তো ওরা ওইটার জন্য ওষুধ দিবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। তো ল্যাকটেশনাল এমিনোরিয়া নিয়ে আসছে। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। ডেলিভারির পর যখন বাচ্চা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং পায়, তখন হচ্ছে অনেক সময় মাসিক বন্ধ থাকে। আচ্ছা। 6 মাস 9 মাস বা 2 বছর বন্ধ থাকে। আমার যেটা মনে হচ্ছে উনি একটু ওবেজ, একটু ওয়েট বেশি। ওজন আমার 65 কেজি। 65 কেজি, 65 নরমালের চেয়ে তো একটু বেশি। একটু বেশি। একটু বেশি। আচ্ছা। আচ্ছা, আপনার ভয় পাওয়ার কিছু নাই। এখন যে মাসিকটা হচ্ছে না, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। বাট হলে দেখেন এখন ঠিকও হয়ে যেতে পারে, প্রতি মাসে মাসেই হতে পারে। ঝর্ণা আপা আছেন? ঝর্ণা আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ঝর্ণা আপা কেমন আছেন? ভালো আছি ম্যাডাম, আপনার ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ, বয়স কত? বয়স 36। কি সমস্যা হলো? সমস্যা হয়েছে আমার এই 2 মাস আগে মেন্স বন্ধ ছিলাম। হুম। বন্ধ ছিল আর আমার একটা পেট ব্যথা করছিল আর আমি ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখার পরে ডাক্তার আমার পরীক্ষা দিছিল। পরীক্ষা দিয়ে ধরা খাইছে আমার গ্যাস্ট্রিক আলসার হয়েছে। তা আমি গ্যাস্ট্রিক আলসারের ওষুধ খেয়ে পরে আমার ওই 2 মাসকার মানে মেন্সের বাচ্চা নষ্ট হয়ে গেছে, আমি আর বলতে পারিনি। এখন ডিএনসি করার পরে আমার এই তলপেট খালি 20 করে আর ব্যথা করতে আছে। ডিএনসি কতদিন আগে হয়েছে? ডিএনসি করছে আজকে 11 দিন হয়েছে। ও, 11 দিন। 2 মাসের বাচ্চা 2 ছিল মাসের সেটা, বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, 10-11 দিন। ডিএনসি কোথায় হয়েছে মা? হাসপাতালে? হাসপাতালে নাকি হয়েছে, ভালো বড় হাসপাতালে হয়েছে? ঢাকায় যে পরিবার পরিকল্পনা সেবা হাসপাতাল। হ্যাঁ, তাহলে তো ভালো জায়গায় হয়েছে। ওরা কি ওষুধপত্র দিয়ে দেয়নি ডেলিভারি ডিএনসির পরে? ভালো জায়গা হয়েছে, ওরা কিন্তু ওষুধপত্র দিছে। দেওয়ার পরে আমি ওই ওষুধগুলা খাইনি। আমার এদিকে দিয়ে যদি ওই ওষুধগুলা 2 দিন খাওয়ার পরে দিই আমার এদিকের পেট ব্যথা আরো বেশি করে, গ্যাস্ট্রিকের ব্যথাটা অনেক বেশি করে। আমি ওই ওষুধগুলা বাদ দিয়ে দিছি। তো এখন এই ডাইন সাইডে আর এই তলপেট খালি 20 করে ব্যথা করে, কোনো কিছু খাইলেও করে, না খাইলেও ব্যথাটা করে। আমরা একটা ডিএনসি হওয়ার পরে অন্তত 15 দিন সম্পূর্ণ বিশ্রাম নিতে বলি। হ্যাঁ। এটা তো একটা অপারেশন, কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে আপনাকে জরায়ুটা আমরা পরিষ্কার করে দিয়েছিলাম, তাই না? আচ্ছা, এই জি। জায়গাটা কাঁচা না, একেবারে রত। জি। এটার জন্য আমরা অ্যান্টিবায়োটিক দিব, ব্যথার ওষুধ দিব, গ্যাস্ট্রিকের ওষুধ দিব, ভিটামিন দিব। এখন এগুলা খাওয়ার পরে যদি আপনার দেখা যায় একটু সমস্যা হচ্ছে, আপনি আবার ডক্টরের সাথে কথা বলবেন, চেঞ্জ করে দিবে। আচ্ছা। কিন্তু আপনি তো সেটা করেন নাই, খান নাই, যার কারণে হচ্ছে আপনার এই ব্যথাটা হচ্ছে। সেকোক্লেভ নামে একটা ট্যাবলেট পাওয়া যায়, সেকোক্লেভ 500 মিলিগ্রাম, সকালে একটা রাতে একটা, আপনি 7 দিন খাবেন। আচ্ছা। আর তার সাথে আপনি ভিসেরালজিন ট্যাবলেট খাবেন, 3 বেলা করে 7 দিন দিয়ে দেন, সাথে একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নেবেন। হ্যাঁ, গ্যাস্ট্রিকের ওষুধ আমি খাই সব সময়। আর শুধু ওষুধ খেলে তো হবে না বাবা, আপনি এই যে একটা অপারেশন হলো 10 দিন 11 দিন, আপনি কি রেস্ট নিচ্ছেন? ম্যাডাম এতদিন রেস্ট নিয়েছি, কিন্তু আমার আজকে 2 দিন একটু
চাপ বেশি কাজ কামের। কাজ এখন কম তো আর করা না, যাবে না। কিন্তু মাত্র 11 দিন হয়েছে এই এখন এই কাজ কামে চাপ বেশি হলে চলবে না। 15 দিন কিন্তু একেবারে বিছানায় শুয়ে আরাম একটু করতে শুয়ে বলে। বসে থাকতে হবে, বলছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। হ্যাঁ, এটা আমার কিন্তু ছোট জিনিস না। ডেলিভারি হলে যেমন মেয়েরা 1 মাস 40 দিন বিছানায় শুয়ে টুয়ে থাকে, এটা কিন্তু সেরকমই। ডেলিভারির চেয়ে বরং এটা বেশি কঠিন। ম্যাডাম আমি আচ্ছা মাসিকটা কি 1 মাস পরেই হবে নাকি এই? এটা বলা যাচ্ছে না। এটা হচ্ছে বডিটা আবার আগের নিজের স্টাইলে যাবে, সেটা অনেকের অনেক রকম। কারো দেখা যায় 1 মাস পরেই নতুন করে আবার মাসিক হয়ে যায়, কারো 2 মাস 3 মাস সময় লাগে, কারো 15 দিন পরেই হয়ে যায়। এখন আপনার কাছে 2টা অপশন আছে। এক হচ্ছে আমি অপেক্ষা করি, দেখি নিজে থেকে কবে মাসিক হয়। আচ্ছা। আরেকটা হচ্ছে পিল দিয়ে দিতে পারি, ওই পিলটা খেলে পিলটা যেদিন শেষ হবে সেদিনই আপনার মাসিক হবে। আচ্ছা, এখন কোনটা করবেন? নিজের ইচ্ছা মতন ওঠাও এই তো ভেরি গুড। নিজের ইচ্ছা নিজের মতন। ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতো অপেক্ষা করেন, নিজে থেকেই মাসিকটা হবে। ঠিক আছে? ঠিক সেটাই আছে, বোধহয় ভালো, আচ্ছা, সেটা হ্যাঁ, বোধহয় নিজের ইচ্ছা স্বাভাবিক। মতন আর এটাই আপনি একটু দেখবো। রেস্ট নেবেন, হ্যাঁ, একটু এই যে এখন কাজের চাপ নেওয়া যাবে না, ভারী কাজ করা যাবে না, একটু একটু শুয়ে বসে আরো 4-5টা দিন কাটান। আচ্ছা, ঠিক আছে, থাক। জি ম্যাডাম, হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ, ভালো আসসালাম- থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপা? হ্যাঁ, ভালো আছি। আপা আমার এই সমস্যা, আজকে 24 বছর আমার বিয়ে হয়েছে। আমার এ পর্যন্ত 5টা বাচ্চা হয়েছে, একটা বাচ্চা আমার দুনিয়াতে আসে নাই। একটা 2.5 মাসের, 3 মাসের, 6 মাসের, 2 মাসের, এইভাবে। আচ্ছা, আর আগে মনে করেন নিয়মিতভাবে মেন্স হইতাম, আজকে 2-3 মাস যাবৎ মেন্স হই নেই। ঠিক আছে, আর 8-9 বছর ধরে বাচ্চা পেটে আসে নাই। আচ্ছা। এখন আমার কি সমস্যাতে এরকম? স্বামী আছে, সাথেই থাকে না? জি, সাথে আছে। আচ্ছা, ওনার প্রথম যে 2টা কমপ্লেইন ওনার, একটা হচ্ছে তার বারবার অ্যাবর্শন হয়ে যাচ্ছে, ওটাকে আমরা বলি রিকারেন্ট অ্যাবর্শন। রিকারেন্ট অ্যাবর্শনের কিন্তু অনেকগুলো কজ আছে। এখন সে তো অনেক দূরে, একটা ভালো ডক্টরের সাথে দেখা করতে হবে। যেমন শরীরে ইনফেকশন যদি থাকে, টক্সোপ্লাজমা, রুবেলা, এইসব ভাইরাসগুলো যদি শরীরে একবার ঢুকে যায়, তাহলে অ্যাক্টিভ ফর্মে থাকলে বাচ্চাটা নষ্ট হয়ে যায়। আর যদি অ্যাক্টিভ না থেকে প্যাসিভও থাকে, মানে জি ফর্মে থাকে ইমিউনোগ্লোবুলিন, তাহলে ওরা কি করে বাচ্চার কোনো না কোনো জন্মগত ত্রুটি করে, সেই কারণে বাচ্চাটা যখন একটু বড় হতে নেয় তখন নষ্ট হয়ে যায়। এই একটা গেল ভাইরাল কজ। আর জরায়ুর স্ট্রাকচারাল কিছু প্রবলেম হতে পারে, যেমন জরায়ুতে একটা প্রকোষ্ঠ, ওখানে একটা বাচ্চা হবে, যদি দেখা গেল মাঝখানে একটা পার্টিশন আছে, অথবা যেই বাইকর্নোয়েট হয় বা ইউনিকর্নেট, মানে স্ট্রাকচারাল যদি প্রবলেম থাকে, তাহলেও কিন্তু রিকারেন্ট অ্যাবর্শন হয়। আর থার্ড অফ অল হচ্ছে থাইরয়েডের প্রবলেম, আনকন্ট্রোল ডায়াবেটিস, এগুলো হয়তো সে জানে না, হয়তো তার ডায়াবেটিসটা আছে, এর মধ্যেই সে প্রেগনেন্সি নিচ্ছে, 2-3 মাস পর বাচ্চাটা অ্যাবর্শন হয়ে যাচ্ছে। তো ওনাকে আসলে স্ক্রিন করে দেখতে হবে কেন ওনার বাচ্চাটা অ্যাবর্শন হতো। আর লাস্ট অফ অল এখন তার যে প্রবলেমটা হচ্ছে, তার তো প্রেগনেন্সি হচ্ছে না, তার মানে ইনফার্টিলিটিরও ওয়ার্কআপ করতে হবে তাকে। হাজব্যান্ড এবং ওয়াইফ দুইজনই ঢাকায় আসতে হবে, এসে আপনাদের দুইজনেরই কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে বাচ্চা কেন হচ্ছে না, বা হলেও কেন আবার সেটা ধরে রাখা যাচ্ছে না। কোন ঠিক আছে মা, জায়গায়? আমরা একটু ঢাকা মেডিকেল কলেজে ঢাকা কথা বলে মেডিকেল দেই। কলেজ হাসপাতালে ঢাকা আপনি মেডিকেল আসেন, কলেজে হ্যাঁ। চলে আসেন, ওখানে ইনফার্টিলিটি ইউনিট আছে। হ্যাঁ, ইনফার্টিলিটির যিনি, যে ডক্টর নীলুফার আপা, হ্যাঁ, আপা। নীলুফার সুলতানা, উনি উনি খুব কিন্তু, হ্যাঁ, খুব এইসব ভালো। করে। হ্যাঁ, আপনি বলেন যে এটি নিউজের অনুষ্ঠানের মাধ্যমে ওনাকে শুনে আপনি গেছেন, তাহলে মানে উনি আবার একটু ভালো করে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে দিবে, উনি ভালো করে দেন সব সময়। গাইনি বিভাগের ইনফার্টিলিটি ইউনিট বা বন্ধ্যাত্ব চিকিৎসা যেখানে হয়, ওই পোর্শনটাতে যাবেন। ঠিক আছে? জি। আচ্ছা, এখন কে আপা? জি আপু, ভালো আছেন? হ্যাঁ, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, কি অবস্থা, কি সমস্যা নিয়ে আসলেন ডাক্তারের কাছে? আপু আমার কোনো মাসে ঠিক মতন মিস হই, আর কোনো মাসে ঠিক মতন হয় না। এমনও দেখা গেছে 1 মাসের মধ্যে 3-4 বার হই, আবার 1 মাসে দেখা গেছে নিয়মিত নই। আচ্ছা, বয়স কত মাহফুজা আপা? বয়স 24। 24। বাচ্চা কজন? বাচ্চা 2 জন। 2 জন। ছোট জনের বয়স কত? ছোট জনের 2 বছর 3 মাস। আর এই সমস্যাটা কয়দিন ধরে? এই সমস্যা আমার ধরো 5-6 বছর থেকে। বাচ্চা না হওয়ার জন্য কোনো পদ্ধতি নেন? জি না, পদ্ধতি নেই। বাচ্চা বুকের দুধ খায়? না, খায় না। তাহলে আপনি তো পিল, জন্ম নিয়ন্ত্রণের যে বড়িগুলো পাওয়া যায় সেগুলো খেয়ে দেখতে জি, পারেন। এই বড়ি তো খাইতে আসছি। ও, তাহলে খাওয়া অবস্থায় কি রক্ত যায়? জি না।
ও তাহলে তো হলো এই সমস্যার সমাধান। জন্ম নিয়ন্ত্রণের বড়ি যাদের নাকি মাসে এরকম 2-3বার রক্ত যায়, আমরা তাদেরকে জন্ম নিয়ন্ত্রণের বড়িটাই অ্যাডভাইস করে থাকি। তা আপনি যদি পিল খাওয়া অবস্থায়ও রক্ত যায়, সেক্ষেত্রে আপনাকে আমি কিছু পরীক্ষার কথা বলবো। আর যদি আপনি নিজে থেকে ভুল করেন তাহলে তো মাঝে মাঝে রক্ত যাবে। আপনি কি ভুল করেন? জি আপা, ভুল হয়। ভুল করা যাবে না। একটা পাতাতে যদি 22টা বড়ি থাকে টানা 22 দিন খেয়ে যেতে হবে। জি আপা, এগুলো তো খাই না, এই জন্য না। ও হ্যাঁ, সে তো SOS, যখন ইচ্ছা তখন। না না, এটা রেগুলার খেতে হবে। রেগুলার না খেলে ওই যেদিন আপনি গ্যাপ দিবেন তার একদিন পরেই দেখবেন একটু একটু ব্লাড যাচ্ছে। আর কি কথা, আমার পুরো শরীর না কাঁপতে আছে, কোনো কিছু হাতে লইতে পারি না। মোট কথা এক এক সময় আমি ক্লান্ত হয়ে পড়ে যাই, এমন দুর্বলতার শরীর। মোট কথা গিরা গিরা পায়ের গিরা গিরা কামা, পুরা শরীর কাঁপে। আচ্ছা, এই ক্ষেত্রে তো আমি আপনাকে শুধু ওষুধপত্রের চেয়ে খাওয়া দাওয়াটাই নিয়মিত করতে বলবো। খাওয়া দাওয়া রেগুলার করা হয়? একটু ডিম, একটু দুধ। হ্যাঁ জি না, একটু ডিম দুধ যদি খেতে পারেন তাহলে ওষুধের চেয়ে ভালো। ওষুধ ওই টাকা দিয়ে না খেয়ে একটু ডিম দুধ খাবেন। একটা ডিম যদি ডেইলি খান, সাদা অংশ বা কুসুমটা সহ যদি খান, আপনার এই গিরায় গিরায় ব্যথাটা আর হবে না। আর যদি মনে করেন যে না, ডিম দুধ খাওয়ার পরেও একটু একটু ব্যথা হয়, তাহলে একটা ক্যালসিয়াম খেয়ে নেবেন প্রতিদিন। মেয়েদের তো ক্যালসিয়াম জরুরি। আর একটা কথা, আমার পেশাবের জায়গা আছে না, পেশাবের জায়গা খায় যায়, চুলটা গামছির মতন গোটা উঠে কয়দিন পরে পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা কয়দিন পরে পরে হয় নাকি? জি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। বিশেষ করে মাসিক যখন হবে তখন যে প্যাড বা কাপড় যেটা ইউজ করেন খুব পরিচ্ছন্ন থাকতে যে হবে। আপনি এখন পরিষ্কার করি, এখন কোনো সমস্যা নাই। আর একটা কথা, আমার রান্না পুরা সাদা সালাপ অত্যন্ত ভাঙে। অত্যন্ত ভাঙে। ক্যালসিয়াম খেতে হবে, বুঝছি। আপনার প্রতিদিন একটা করে ক্যালসিয়াম ট্যাবলেট খেতে হবে। আর মানুষ যখন খুব শুকনা চিকন থাকে বা জরায়ুতে যদি ইনফেকশন হয়, তখন এরকম সাদা পানিটা বেশি যায়। সাদা পানি যাবে, কিন্তু সেটার পরিমাণ যদি বেশি হয় তখন আমরা চিকিৎসা দিই। ওইগুলা বেশি যাইলে তো আমি খুবই দুর্বলতা হয়ে যাই। ওইগুলা বেশি গেলে আসলে দুর্বল না। আসলে কি হয়, মেয়েরা যতটুকু অপটিমাম হেলথ যতটুকু থাকে হয়, বেশি যায়। হ্যাঁ, ততটুকু যদি না যায়, ততটুকু স্বাস্থ্য যদি না থাকে, তখনই এরকম সাদা হোয়াইট ফ্লুইডটা বেশি, লিউকোরিয়া যেটাকে আমরা বলি, লিউকোরিয়া হয়। তা অনেকেই এসে কমপ্লেন করবে ওটা আমি পানি যেতে যেতে দুর্বল হয়ে যাচ্ছে। আসলে কিন্তু দুর্বলতা থেকেই পানি যাচ্ছে। আচ্ছা, না মানে কিন্তু হ্যাঁ, এটাই ধারণা যে মানুষের এই সাদা স্রাবের কারণে শুকিয়ে যাচ্ছে, এরকম এসে বলে কিন্তু সবসময়। কিন্তু আপনি যেটা বলছেন যে একটা নির্দিষ্ট মানে স্ট্রাকচার অনুযায়ী একটা নরমাল একটা স্বাস্থ্যর জায়গা থাকতে হবে, তা না হলে এটা এরকম হতে পারে। যখন স্বাস্থ্য খুবই কম, দেখা যাবে একটা মেয়ে 5 ফিট 4 ইঞ্চ, অথচ তার স্বাস্থ্য হচ্ছে 50 কেজি, 48 কেজি, তখন তো সে লিনথিন। তার কিন্তু হোয়াইটিস ডিসচার্জটা বেশি যাবে। আচ্ছা, কিন্তু লিনথিনের তো অনেক উপকারিতা বলে, এই কারণে মানুষের ডায়েট করে লিনথিন থাকে, তাদের কি কোনো সমস্যা? ডায়েট করে লিনথিনের ব্যাপারেও কিন্তু কথা আছে। ওখানে কিন্তু যতটুকু প্রোটিন খেতে হবে ওটা লাগবে। তারপরে ডায়েটেরও ব্যাপার আছে, যেমন হচ্ছে আমি ভাতটা খেলাম না, আমি একটু চিনি জাতীয় খাবারটা একটু বেছে খেলাম, কিন্তু আমাকে একটা প্রোটিন লাগবে, প্রোটিনের সোর্স থাকতে হবে। মাছ কিংবা মাংস কিংবা ডিম, এটা কিন্তু আমার প্রতিদিন থাকতে হবে। ভেজিটেবল থাকতে হবে, একটু ফ্যাট কন্টেইনিং ফুড থাকতে হবে। এটা কিন্তু একটা বড় ইস্যু, মানে বিশেষ করে শহরের মেয়েদের একটা বড় ইস্যু। ওদের একটা এখন হয়ে গেছে, ওরা ক্র্যাশ ডায়েটে চলে যায়। তারপরে যে সব প্রবলেমগুলো শুরু হয়, এগুলো আসলে চোখের সামনে দেখা, কিন্তু অনেকে তো কানেক্টিং বাংলাদেশে আর কানেক্ট হয়ে তো আর এই কথা জিজ্ঞেস করবে না, কারণ এটা একটা লজ্জার ব্যাপার যে নিজে সুন্দর হতে গিয়ে ভিতরের স্বাস্থ্যটা একেবারে নষ্ট করেছে। এবং এটা থেকে নানা রকম মানে কনজুগাল প্রবলেমের মধ্যে পড়ছে। তো এটাও বোধহয় মানে শহরের মায়েরা যারা দেখছেন বা শহরের মেয়েরা যারা দেখছেন, তাদের আর এটা নিয়ে আর একটু পড়াশোনা করা দরকার বোধহয়। অথবা যে ডায়েটে যাবে, অবশ্যই একজন ডায়েটিশিয়ান, তাদের সাথে একটু কথা বলে ডায়েটে যাক। নানা রকমের তো মিনারেলস দরকার হয়, মানে সেটাও মিনারেলস লাগবে, প্রোটিন লাগবে, ফ্যাট লাগবে, কার্বোহাইড্রেট লাগবে। এটার কিন্তু একটা নির্দিষ্ট ফর্মুলা, পরিমাণ আছে, এত স্বাস্থ্যের জন্য এতটুকু লাগবেই। হ্যাঁ, তো এটা ফলো করতে হবে। ফলো না করে ডায়েট কন্ট্রোল করলাম, আলটিমেটলি আমি মাথা তুলে দাঁড়াতেই পারছি না। যাই হোক, আপার সুবাদে আমরা অনেক কিছু জেনে নিলাম। মাহফুজা আপা, আমরা তারপরে কি শেষ করি? রাবেয়া আপা, আপনি একটু বলেন, তারপর আমরা শেষ করে দিব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? এই তো, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আমার মনে করেন একটা ছেলে, বুঝছেন, হ্যাঁ, আমার বাচ্চা কাচ্চা হয় না আর কি।
মানে রেগুলার মিক্স হই আর কি। এক সময় দেখা গেছে 10-12 দিনও ডেটে আবার ওই যায় এনে কিন্তু মিক্স কোনো বদ্ধ নাই, বুঝছেন নি? বয়স কত? তো একটা বাচ্চা তো আচ্ছা, একটা ছেলে আছে তাই না? তো আরো একটা বাচ্চা চাই। হ্যাঁ, বয়স কত বললেন? বয়স ধরেন 15। কার? বাচ্চা ও আমার বয়স 30। 30 বছর। মাসিক রেগুলার হয় তাই তো? হ্যাঁ, মাসিক রেগুলার হয়। আগের বাচ্চাটা যে হলো কোনো ওষুধপত্র খাওয়া লাগছে নাকি এমনি এমনি হয়েছে? না এমনি কোনো ওষুধপত্র খাই না, এমনি হয়েছে। তা তার বাপ বাচ্চার বিদেশ থাকে বয়স? তো। আচ্ছা আচ্ছা। বাচ্চার বয়স তো 15 বছর। তো বাচ্চার বয়স 15 বছর, আর এই গত 15 বছর ধরে চেষ্টা করতেছেন আরেকটা বাচ্চার জন্য। তো বাচ্চার বাপ বিদেশ থাকে, তো বিদেশ থেকে না আসলে বাচ্চা হবে কেমনে? ও আসলে হয় না আর কি। আসলে কয়দিন থাকে? আসলে মনে করেন 1 মাস 15 দিন থাকে, 18 দিন থাকে, আরে এরকমও আল্লাহ, থাকে। 15 দিন। বাচ্চা হতে হলে আপনার যেহেতু মাসিক রেগুলার, আপনার একটা নির্দিষ্ট সময়ে কিন্তু বাচ্চাটা জরায়ুতে আসে। হ্যাঁ, হ্যাঁ, যেদিন আপনি মনে করেন মাসিকটা হলেন ওই দিন থেকে প্রথম 7 দিন এবং ওই দিনের আগের 7 দিন, এই সময়টায় কিন্তু বাচ্চা হবে না। এখন দেখা গেল স্বামী আসছে ওই 15 দিনের জন্যই, তাহলে তো বাচ্চা হবে না। আপনি আপনার স্বামীকে 3 থেকে 6 মাসের ছুটি নিয়ে আসতে বলেন। ছুটি তো পায় না, এরকম ছুটি দেয় না কোম্পানি। প্রথম শর্তই, বাচ্চা হওয়ার প্রথম শর্তই তো দুইজনে একসাথে 6 মাস ছুটি দিতে কমপক্ষে হলে থাকতে একবারে হবে। চলে আইতো কয়। ছুটি চাইলে একবারে পাঠাই দিবে তাই বলে না? আমাদের কিন্তু এরকম হচ্ছে, পেশেন্ট আসতেছে যে আমার হাজবেন্ড 15 দিন পরে আসবে, 15 দিন থেকে চলে যাবে, আমার বাচ্চা লাগবে। তো এই ক্ষেত্রে আসলে আমরা অসহায়, আমরা সবসময় কিছু করতে পারি না। পিরিয়ডের একটা নির্দিষ্ট সময় আছে, যে সময়টাকে আমরা বলি হচ্ছে গিয়ে আনসেফ, মানে সেফ পিরিয়ড না, ওই সময়টাই প্রেগন্যান্সিটা হয়। তো ওই সময়টায় যে প্রতিটা মেয়ের ওই একটা মাসেই যে হবে এমন তো কোনো কথা নেই। এই জন্য অ্যাটলিস্ট আমাদের প্রথম যে ইয়েটা থাকে, অ্যাডভাইসটা থাকে যে অ্যাটলিস্ট 3 থেকে 6 মাস স্বামীকে দেশে থাকতে হবে, সাথে থাকতে হবে। মানে আর কোনো ওষুধ নাই কিন্তু? হ্যাঁ আপা, আর কোনো ওষুধ নাই মানে? আপনার স্বামীকে থাকতে হবে একটু 2-3 মাস, 2-3 মাসের ছুটি নিয়ে আসতে হবে। ঠিক আছে? জি, আচ্ছা, তাহলে নাজমা আপা আমরা শেষ করব। আচ্ছা, ধন্যবাদ আপা আপনাদেরকে। অনেক অনেক ধন্যবাদ। আপনি অনেক সুন্দর করে কিন্তু উপস্থাপনা করছেন আজকে, সুন্দর করে বললেন যে আজকে আমি মুন্নি সাহার সাথে উপস্থাপনার কাজ করছি, অনেক ভালো হয়েছে, খুব সুন্দর। আবারও হয়তো দেখা হবে আপনার এই এলাকায়। আর আমাদের তরফ থেকে যদি কোনো সহযোগিতা লাগে, যদি মনে করেন যে বেনজির আপার সঙ্গে সরাসরি আপনারা ফোনে কথা বলবেন, আমাদের সঙ্গে যোগাযোগ করলে, অথবা এখনই যদি কেউ চান, আমরা পরে মানে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবার পরে আমরা আপার নাম্বারটা আমরা দিয়ে দিব। হ্যাঁ, ধন্যবাদ ডাক্তার বেনজির হক আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবারও হয়তো কানেক্টিং বাংলাদেশে অন্য কোনো প্রান্তে অন্য কোনো মায়েদের সঙ্গে আমরা আবার কথা বলবো, দেখা হবে নিশ্চয়ই। যারা ছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে দেশে বিদেশে, সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা। কানেক্টিং বাংলাদেশ মানে আমরা আসলে বাংলাদেশের যে হৃদয়, বাংলাদেশের যে শক্তি, সেই শক্তির সঙ্গে নানাভাবে সংযুক্ত হই। আমরা এই অনুষ্ঠানটি শুক্রবার বিকেল 5:15, শনিবার বিকেল 5:15 এটি নিউজে প্রচার করে থাকি। গত 8 বছর ধরে আমাদের এই উদ্যোগ, এবং আমাদের এই উদ্যোগকে অনেকখানি এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশন। আমরা বিকেল 5:15 শনিবার বাংলাদেশ টেলিভিশনে সরাসরি এই অনুষ্ঠানটি প্রচার হয়, এবং তার মাধ্যমে যেখানে আসলে স্যাটেলাইটের কানেকশন নাই সেখানেও মায়েরা এই অনুষ্ঠান দেখেন, এবং আমরা সেখান থেকে নানা রকমের ফিডব্যাক পাই। একেবারে প্রত্যন্ত এলাকা থেকে যারা বাংলাদেশ টেলিভিশনে দেখেন, তারা বাংলাদেশ টেলিভিশনের রেফারেন্স দিয়েও অনেক সময় আমাদের সঙ্গে কথা বলেন, যোগাযোগ করেন। অনেক অনেক কৃতজ্ঞতা যারা দেখলেন। আগামী সপ্তাহে নতুন কোনো জায়গায় দেখা হবে। ভালো থাকবেন সবাই।